আসসালামু আলাইকুম দর্শক, আজকে আলোচনা করব প্রাকৃতিকভাবে ওয়েট গেইন কিভাবে করব আমরা, অর্থাৎ প্রাকৃতিকভাবে আমাদের দেহের ওজন কিভাবে বাড়াবো। স্বাস্থ্যই সকল সুখের মূল। এই নয় যে মোটা থাকলেই স্বাস্থ্য ভালো থাকবে। যদি আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকে, অর্থাৎ বেশি মোটা না থাকেন, বেশি মোটাও না বেশি চিকনও না, তাহলে আপনি পারফেক্ট। বেশি মোটাও ভালো নয়, বেশি চিকনও ভালো নয়, তবে আপনার বয়সের তুলনায় ওজনটা অ্যাকুরেট থাকতে হবে। তবে সেই দিক দিয়ে যদি আপনার ওজন কম থাকে, বিভিন্ন মেডিসিন সেবন করেন, বিভিন্ন রকমের ক্যালসিয়াম আয়রন বড়ি খান, তারপরে ওজন বৃদ্ধি হচ্ছে না, বা এগুলো খাওয়ার পরে নানান রকম সমস্যা ফেস করছেন, এমনটা কিন্তু নয়। তাই প্রাকৃতিকভাবে কিভাবে আপনি দেহের ওজন বাড়াবেন সেই বিষয়ে আজকের আলোচনা। প্রাকৃতিকভাবে কিছু খাবার খেয়ে আমাদের শরীরের আমরা ওজনটা বৃদ্ধি করতে পারি। যেমন রয়েছে খেজুর, কিশমিশ, কাজু বাদাম, মধু, দুধ, কলা, ডিম। এছাড়াও রয়েছে আমাদের ইসবগুলের ভুসি। তো এগুলো কীভাবে খেলে, কখন খেলে আমাদের শরীরের জন্য উপকার হবে, আমাদের দেহের ওজন বৃদ্ধি পাবে, সেই বিষয়ে আপনাদের আজকে জানাবো। তো আপনারা কি করবেন, প্রতিদিন সকালবেলা 3টা থেকে 4টা খেজুর, কিশমিশ ভিজিয়ে রেখে, কিশমিশ ভিজানোর পানি এবং কিশমিশ, কিছু ছোলা বুট ভিজিয়ে রাখবেন, সেই পানি সহ ছোলা বুট, কাজু বাদাম, এগুলো সকালবেলা একটা ডিম, 2টা কলা খাওয়ার চেষ্টা করবেন। আর দুপুর দিক দিয়ে ভাত খাবেন, বিকেল দিক দিয়ে হালকা পাতলা কিছু খাবার খাবেন, ফল টল যেমন আপেল অথবা আঙ্গুর, এক একদিন এক একটা খাবেন। রাতের বেলা সেমভাবে 1 গ্লাস গরম দুধ, 2টা কলা, 3-4টা খেজুর মিক্সড করে খাবেন, সাথে মধু খাওয়ার চেষ্টা করবেন। আর বেশি বেশি করে মুরগির মাংস খাবেন, আমিষ, প্রোটিন এগুলো খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ওয়েট গেইনটা খুব দ্রুত হবে। আর যদি পারেন প্রতিদিন রাতে কুসুম কুসুম গরম দুধের ভিতরে ইসবগুলের ভুসি ভিজিয়ে 5-10 মিনিট রেখে দিয়ে সেবন করবেন, এতে করেও আপনাদের ওয়েট গেইন খুব দ্রুত হবে। আর বেশি বেশি করে ক্যালসিয়াম, সাথে যদি পারেন ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড এগুলো খাওয়ার চেষ্টা করবেন। ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, তাহলে কিন্তু আপনাদের শরীরের ডেভেলপমেন্ট খুব দ্রুত হবে। আর অবশ্যই রাতে কখনো না খেয়ে ঘুমাবেন না, সামান্য পরিমাণ হলেও রাতের খাবারটা খাবেন। আর রাতে খাওয়ার পর সাথে সাথে ঘুমাবেন না, 2 ঘন্টা বা 1 ঘন্টা গ্যাপ দিবেন, মানে অর্থাৎ খাওয়া দাওয়ার পর 1 থেকে 2 ঘন্টা পরে বিশ্রাম নেবেন। এতে করে আপনার বডির জন্য খুব ভালো হবে এবং আপনার হজম ক্রিয়া বৃদ্ধি পাবে। আর যদি আপনার বাথরুমের কোনো সমস্যা থাকে, তাহলে বাথরুমের একটি চিকিৎসা করাবেন। চিকিৎসা করে আপনি এই খাবারগুলো, এই প্রাকৃতিক খাবারগুলো যদি আপনি নিয়মিত 3 মাস অর্থাৎ 90 দিন সেবন করেন, 90 দিনে কম করে হলেও আপনার 8 থেকে 10 কেজি ওজন বৃদ্ধি পাবে, কোনো মেডিসিন ছাড়াই। অর্থাৎ মেডিসিন ছাড়াই আপনি 8 থেকে 10 কেজি ওজন বৃদ্ধি করতে পারবেন অনলি 90 দিনে। তাই এই খাবারগুলো যদিও একটু ব্যয়বহুল, অনেকের দ্বারা কিনে খাওয়া সম্ভব নয়, তবে এই খাবারগুলো যদি আপনারা নিয়মিত খান, তাহলে আপনাদের দেহের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার ওজনও বৃদ্ধি পাবে। তো আবারও বলছি, খাবারগুলো আপনারা বেশি বেশি আপনাদের খাদ্য তালিকায় মাংস, মুরগির মাংস, অবশ্যই গরুর মাংসটা কমায় খাবেন। গরুর মাংসের ভিতরে যদিও ফ্যাট বেশি থাকে, তারপরে ওটা ক্ষতিকর, লাল মিট, রেড মিট যেটাকে আমরা বলি। সেই জন্য আপনারা কী করবেন, বেশি করে মাছ খাবেন। মাছের ভিতরে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে, যার কারণে আপনারা মাছ খাবেন, বিশেষ করে পাঙ্গাস মাছটা একটু বেশি খাবেন। মুরগির গোশত, ডিম, দুধ, কিশমিশ, বাদাম এগুলো আপনারা বেশি পরিমাণে খাবেন। এতে করে আপনার শরীরের কী হবে, ওজনটা বৃদ্ধি পাবে প্রাকৃতিকভাবে। আর আরেকটা বিষয়, হালাল খাবার, সেটি হচ্ছে আপনারা যদি পারেন 8-10টা খেজুর সঙ্গে 2টা শসা মিক্সড করে প্রতিদিন সকালে এবং রাতে, সকালে খালি পেটে, রাতে ভরা পেটে যদি নিয়মিত 3 মাস খান, তাও আপনাদের শরীরের কী হবে, শরীরের ওজন বৃদ্ধি পাবে। আবার খেজুর, দুধ, মধু মিক্সড করেও যদি খান, তাহলে আপনাদের শরীরের ওজন বৃদ্ধি পাবে। আশা করি প্রাকৃতিকভাবে ওজন বৃদ্ধি করার যে ফর্মুলাটি আপনাদের বললাম, আপনাদের অনেক কাজে আসবে। কেউ যদি নিয়ম মেনে 3 মাস খেতে পারেন, তাহলে ইনশাল্লাহ শরীরের ওজন বৃদ্ধি পাবে। আর এর পিছনে অবশ্যই আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে ঘুম। আপনি খাবার যতই 3 মাস খান, 4 মাস খান, ভালো ভালো খাবার খান, আপনার ঘুম যদি সঠিক না হয়, তাহলে কিন্তু আপনার কী হবে না, ওজন বৃদ্ধি পাবে না। সেদিকে খেয়াল করে আপনার ঘুমটা খুব পর্যাপ্ত পরিমাণ হতে হবে। প্রতিদিন
রাতের ঘুমটা আপনার 7 থেকে 8 ঘন্টা ঘুম হতে হবে। খাবারের সাথে সাথে আপনি ঘুমটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই আপনাকে ঘুমটাও নিয়মিত পারতে হবে। যদি পারেন বিকেল দিকে আপনি 1 থেকে 1.5 ঘন্টা একটু ঘুমানোর চেষ্টা করবেন, আর রাতের ঘুমটা যেন অবশ্যই সঠিকভাবে হয় সেদিকে খেয়াল রাখবেন। তাহলে আপনি 90 দিনে প্রাকৃতিকভাবে শরীরের ওজন বৃদ্ধি পাবে। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি নতুন, তাই সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ। আজকে আমরা জানব গর্ভকালীন সময়ে কতবার চেক আপ করাতে হয়, যেটাকে ইংলিশে বলে অ্যাটেনাল ভিজিট। একজন গর্ভবতী মহিলার কোন কোন টাইমে চেক আপ করানো উচিত, আর বেশি আলতা না করানো উত্তম। একজন গর্ভবতী মহিলার যদি আপনি বেশি আলতা করান তাহলে কি হবে, তার বেদনাটা চলে যাবে, এতে করে শিশুর ক্ষতি হতে পারে। তাই যত আলট্রাসোনোগ্রাম কম করানো যায় ততই গর্ভবতী মহিলার জন্য ভালো। তো এবার আসে যা গর্ভকালীন চেক আপ হচ্ছে আমাদের 4 বার। প্রথম চেক আপ করতে হবে গর্ভবতী হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ 3 থেকে 4 মাসের ভিতরে চেক আপ করানোটা ভালো। তবে যদি যখন আপনারা কাঠি পরীক্ষা করার পর দেখবেন যে প্রেগনেন্সি পজিটিভ আসছে, তো প্রথম ভিজিটটা খুব তাড়াতাড়ি করানো উচিত। দ্বিতীয় ভিজিট হচ্ছে 4 থেকে 6 মাসের মধ্যে, মানে 6 মাস পার করা যাবে না, এরকম 4 থেকে 6 মাসের মধ্যে দ্বিতীয় ভিজিট করাতে হবে। তৃতীয় ভিজিট হচ্ছে গর্ভের বাচ্চা 8 মাস হলে। যখন আপনার গর্ভবতী 8 মাস হয়ে যাবে, মানে একটা মহিলার গর্ভের বাচ্চার বয়স 8 মাস, তখন আপনি তৃতীয় ভিজিট করাবেন। চতুর্থ ভিজিট হচ্ছে 9 মাসের সময়। অনেকের আবার 8 মাসের পরেও বাচ্চা হয়ে যায়, অনেকের 9 মাসেও বাচ্চা হয়ে যায়, কিন্তু তারপর আপনারা চেষ্টা করবেন 9 মাসের সময় 4 নাম্বার ভিজিট করানোর জন্য। তো গর্ভকালীন শারীরিক অবস্থা, গর্ভস্থ সন্তানের সুস্থতা সেবার জন্য গর্ভকালীন চেক আপগুলো করতে হয়, এটি আর কিছুই নয়। তবে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের হিমোগ্লোবিনের মাত্রা অবশ্যই আগে পরীক্ষা করতে হবে, যে তাদের হিমোগ্লোবিনের মাত্রা কত, অর্থাৎ শরীরে রক্ত কম আছে কিনা সেই বিষয়ে আপনি জানতে হবে। ডায়াবেটিস চেক আপ করতে হবে, যে আপনি যে গর্ভবতী আপনার ডায়াবেটিস রয়েছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি ও ভিটামিন রয়েছে কিনা সেদিকেও নজর দিতে হবে। সেজন্য আপনার যা প্রয়োজনীয় চেক আপ রয়েছে, আলট্রাসোনোগ্রাম রয়েছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আপনার ইউরিনারি ইনফেকশন রয়েছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয়, যারা গর্ভবতী রয়েছেন তারা অবশ্যই ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন, ডিম খাবেন, কলা খাবেন, খেজুর খাওয়ার চেষ্টা করবেন, ডালিম, আপেল, আঙ্গুর ফল এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আয়রনের ট্যাবলেট রয়েছে, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয়, যারা গর্ভবতী হয়েছেন প্রথম 3 মাস আয়রনের ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকবেন, এতে করে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। এই সময় আপনারা শুধু ফলিক অ্যাসিড খাবেন, শুধু যে ফলিক অ্যাসিড রয়েছে এইগুলো খাবেন 3 মাস। 3 মাস পর থেকে আপনারা আয়রন খাবেন, ক্যালসিয়াম খাবেন, ভিটামিন খাবেন, শরীরে রক্ত বৃদ্ধি হওয়ার ওষুধ খাবেন পর্যাপ্ত পরিমাণ, এগুলো খেয়াল রাখবেন। খাওয়ার দাওয়ার দিকে খেয়াল রাখবেন, ভারী কাজ করা থেকে বিরত থাকবেন, ওঠানামা একটু সাবধানে করবেন, আর সকালবেলা এবং বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, আর অবশ্যই ভারী কাজ থেকে বিরত থাকবেন। একজন গর্ভবতী মহিলাকে অবশ্যই সেফলি চলাফেরা করতে হবে, যেখানে পিছলা আছে সেখানে চলাফেরা করা যাবে না, কারণ আপনি পড়ে যেতে পারেন, পরে একটি দুর্ঘটনা ঘটতে পারে। তো এদিকে খেয়াল রাখবেন। আর বাচ্চা হওয়ার সময় অবশ্যই কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা মাতৃ স্বজন বা হসপিটালে নিয়ে যাবেন। বাড়িতে যে অনেকে গ্রাম্য পদ্ধতিতে বা আদি যুগের পদ্ধতিতে যে মানে বাচ্চার নর্মাল ডেলিভারি হওয়ার চেষ্টা করেন, এমনটা কিন্তু করা ঠিক নয়। এতে করে বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই মৃত্যুর ঝুঁকির সম্মুখীন হতে পারেন। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর এ সময় চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন, কখনো দুশ্চিন্তা করবেন না, হাসি খুশি থাকার চেষ্টা করবেন, কারণ আপনি যখন হাসি খুশি থাকবেন আপনার পেটের বাচ্চারাও হাসি খুশি থাকবে। তাই এবং পুষ্টিকর খাবার খাবেন, বাচ্চা যাতে পরিপূর্ণ পুষ্টি নিয়ে দুনিয়াতে আসতে পারে সেদিকে খেয়াল রাখবেন। আর এ সময় শারীরিক মিলন থেকে একটু সেফ থাকবেন। প্রথম 3 মাস শারীরিক মিলন বিরত রাখবেন এবং শেষের 3 মাসও শারীরিক মিলন বিরত রাখবেন। মাঝামাঝি সময়টা মিলিত হতে পারেন, তবে খুব সাবধানে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করবেন, কারণ যাতে বাচ্চা কোনো প্রকারে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। বেশি আয়রন ক্যালসিয়াম খাওয়ার চেষ্টা করবেন। ফল টল শাকসবজি সামুদ্রিক মাছ এগুলো বেশি খাবেন, তাহলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন
এবং আমার চ্যানেলটি নতুন, তাই সবাই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমাকে আপনারা সাপোর্ট দিবেন যাতে আমি ভালো ভালো আরও ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ। হ্যালো দর্শক, এবার জানবো আমরা গনোরিয়ার কারণ, লক্ষণ ও প্রতিকার। আসলে গনোরিয়া রোগটা কি, কেন হয়, এর কারণ কি, লক্ষণ কি, প্রতিকারই বা কী। গনোরিয়া মূলত একটি যৌনবাহিত রোগ। নাইসেরিয়া গনোরিয়া নামের ব্যাকটেরিয়া সংক্রমণে হয়ে থাকে। অবাধ যৌন মিলনের ফলে নারী পুরুষের যৌনাঙ্গে এ রোগের জীবাণুর ক্ষত সৃষ্টি করে শারীরিক সম্পর্কের মাধ্যমে মূলত এটি সংক্রমিত হয়। এটি নারীর জনননালী অর্থাৎ জরায়ু, সার্ভিক্স, ফেলোপিয়ান নালী এবং নারী ও পুরুষের ইউরেটাস, মিউকাস, ঝিল্লির মুখ, চোখ, পায়ুপথ যে কোনো পথেই ছড়াতে পারে। এটি গর্ভকালীনের জটিলতা ও বন্ধ্যাত্ব পর্যন্ত ডেকে আনতে পারে। এই গনোরিয়া রোগের কারণে আপনি বন্ধ্যাত্ব হতে পারেন। এছাড়াও সবচেয়ে ভয়াবহ কারণ হচ্ছে এটি গর্ভকালীন সময়ের জটিলতা বেশি হয়। এ রোগের সুপ্তিকাল 2 থেকে 14 দিন। পরবর্তী 4 থেকে 6 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পাবে। আপনি 2 থেকে 14 দিন এটি থাকবে, কিন্তু 4 থেকে 6 দিনের ভিতরে আপনি এটি লক্ষণ প্রকাশ পাবে। মূলত এ রোগ অল্প বয়সী এমনকি শিশুরাও আক্রান্ত হতে পারে। বিশেষ করে সংক্রমিত বিছানায় চাদর, তোয়ালে থেকেও এ রোগ সংক্রমণিত হতে পারে। এক কথায় এটি একটি ছোঁয়াছুঁয়ি রোগের পর্যায়ে পড়ে গেছে। ঘনবসতি, অপরিচ্ছন্ন পরিবেশ সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ায়। আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও এই আক্রান্ত মাতৃদেহ থেকে সংক্রমণিত হতে পারে। এবার আসা যাক গনোরিয়া রোগের উপসর্গ কী। আমরা কি কি উপসর্গ দেখলে বুঝবো যে গনোরিয়া রোগটি হয়েছে। আসা যাক পুরুষের ক্ষেত্রে উপসর্গ আলাদা, নারীর ক্ষেত্রে উপসর্গ আলাদা। এবার আমরা আলোচনা করব পুরুষের ক্ষেত্রে উপসর্গ কী কী হতে পারে। প্রস্রাবের সময় জ্বালাপোড়া হতে পারে, লিঙ্গের অগ্রভাগে লালচে ভাব থাকতে পারে এবং পুঁজ নিষ্কৃত হতে পারে। স্বাভাবিকের চেয়ে বেশিবার মূত্রত্যাগের ইচ্ছা, শুক্রাশয় ও অন্ডকোষে ব্যথা হতে পারে। তবে এ রোগে পুরুষাঙ্গ বা গায়ে ক্ষত বা ঘা লক্ষণ দেখা যায় না। মূত্রনালী প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, এতে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। দীর্ঘদিন সংক্রমণের ফলে অস্থিসন্ধি, মস্তিষ্কের প্রদাহ, ত্বকে ক্ষত হতে পারে, এমনকি হৃৎপিণ্ডেরও ক্ষতি হতে পারে। এবার জানা যাক নারীদের কী কী লক্ষণ প্রকাশ পাবে। একটা গনোরিয়া রোগ হওয়ার পরে নারীরা কী কী উপসর্গ দেখা দিবে। তলপেটে ব্যথা হতে পারে, 2 মাসিক চক্রের সময় ব্যথা ও প্রচুর রক্তপাত হতে পারে, অনিয়মিত পিরিয়ড হতে পারে। এছাড়াও জ্বর ও গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। কষ্টদায়ক যৌন মিলন ও মূত্র থেকে ব্যথা, যৌনাঙ্গ ফুলে যাওয়া, যৌনি ওষ্ঠে লাল সহ দাগ বা ঘা, বার্থলিন গ্রন্থির প্রদাহ, ডিম্বাথলিতে প্রদাহ ইত্যাদি সমস্যা হতে পারে। এই রোগের জটিলতা কী হতে পারে। গনোরিয়া জীবাণু নারীদের প্রজননতন্ত্রের মধ্যে বিচরণ করে ডিম্বনালীর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং আক্রান্ত হলে বন্ধ্যাত্ব ঘটতে পারে। গর্ভাবস্থায় আক্রান্ত হলে যোনি হতে বাচ্চার চোখ ও জীবাণু আক্রান্ত হতে পারে। তখন চিকিৎসা না করালে চোখ প্রদাহ এমনকি অন্ধত্ব হতে পারে গর্ভের সন্তান। শুক্রনালী বন্ধ হয়ে পুরুষের বন্ধ্যাত্ব ঘটতে পারে। এর চিকিৎসা কী। সতর্ক ও পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে জ্ঞান রাখলে গনোরিয়ার মতো মারাত্মক যৌনবাহিত রোগ থেকে নিজেকে ও ভবিষ্যতে বংশধরকে রক্ষা করা সম্ভব। সঙ্গী নির্বাচনে অবশ্যই সতর্ক নিশ্চিত হতে হবে। রোগ নির্মূল না হওয়া পর্যন্ত যৌন মিলন থেকে বিরত থাকতে হবে। হোমিওপ্যাথিতে এ রোগের চিকিৎসা করা যায়, তবে এর জন্য নিজে থেকে ওষুধ না খেয়ে আগে বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ওষুধ গ্রহণের 2 সপ্তাহ বা 1 সপ্তাহের মধ্যে BDRL পরীক্ষা করাতে হবে। আবার 4 সপ্তাহের পর এ রোগের কী করতে হবে, নিশ্চিত হতে হবে। অর্থাৎ এই রোগ নিয়ে আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে যদি আপনি চিকিৎসা না নেন, ব্যবস্থা না নেন, প্রতিকার না করেন, তাহলে আপনার আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে, ভয় রয়েছে। এতে করে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেজন্য আপনারা এই রোগকে অবহেলা করবেন না। গনোরিয়া রোগ যেমন খারাপ, তেমনই ভয়াবহ মৃত্যুর কারণ হতে পারে। তাই যে কোনো রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন, সঠিক চিকিৎসা গ্রহণ করবেন, গনোরিয়া রোগ থেকে নিরাপদ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যারা গনোরিয়া রোগ সম্পর্কে অজ্ঞত রয়েছেন, তারা এই গনোরিয়া রোগ সম্পর্কে আপনারা বেসিক ধারণা পাবেন। গনোরিয়া রোগ কী,
এই রোগ নিয়ে আপনাদের কোনো বিভ্রান্তিত থাকবে না। এই রোগ নিয়ে আপনাদের যে ভুল ধারণা ছিল সেটি আপনারা কী করতে পারবেন, প্রতিকার করতে পারবেন এবং এটি আপনারা খুব সহজে এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন।